তেজ বেকারির ক্ষতি করতে এসে তেজের কাছেই ধরা পড়ল সার্থক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সকাল সকাল তেজকে নিয়ে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে সুধা। তখনই তেজ বলে, কি ব্যাপার বলুন তো, আপনি এরকম সকাল সকাল আমাকে নিয়ে বাগানে চলে এলেন? তখনই সুধা বলে, আরে বাবা, সকাল সকাল একটু হাঁটাচলা করলে শরীরটা ভালো থাকে, সেই জন্যই আমি আপনাকে নিয়ে এসেছি। এরপরেই তেজ বলে, না, ব্যাপারটা তো আমার কিছু অন্যই মনে হচ্ছে, কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। তখনই সুধা বলে, আরে বাবা, আপনিই বা এরকম অস্থির হচ্ছেন কেন, একটু বসুন না। তেজ বলে, গতদিন একটু ভালো করে ঘুমাইনি, ভাবলাম আজ একটু ভালো করে ঘুমাবো, আর সেই রাস্তাটাও আপনি বন্ধ করে দিলেন। হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার আছে, না হলে আপনি এইভাবে সকাল সকাল টানতে টানতে এইভাবে নিয়ে আসতেন না। কি হয়েছেটা কি বলুন তো। সুধা বলে, কারণ তো অবশ্যই একটা আছে, আর সেই জন্যই তো আমি আপনাকে এখানে এনেছি। তেজ তখন বলে, হ্যাঁ, এটাই হলো আসল ব্যাপার। এর মধ্যে একজন চাদর মুড়ি দিয়ে ঢুকে আসে বসু মল্লিক বাড়িতে, আর এনাকে দেখার পরেই সুধা তখন বলে, কি ব্যাপার ছোটকা, নিজের বাড়িতে এইভাবে চাদর মুড়ি দিয়ে তোমাকে আসতে হচ্ছে? ছোটকা তখন বলে, আরে সুধা, তোমরা এখানে? সুধা বলে, আমি জানি তুমি রোজ এইভাবেই আমাদের বাড়িতে আসো, কিন্তু এটা তো তোমার বাড়ি ছোটকা, তুমি যদি রোজ এইভাবে আসো তাহলে আমাদের কেমন লাগবে বলো তো। এর মধ্যেই ছোটকা বলে, না সুধা, আমি কোনোভাবেই এই বাড়ির যোগ্য ছেলে হয়ে উঠতে পারিনি, না পেরেছি যোগ্য স্বামী হতে, না যোগ্য ছেলে, আর না যোগ্য বাবা। জানো তো, আমার ছেলেটাকে আমি অনেক দিন আগেই সরিয়ে দিয়েছি। আমি জানি না ও কোথায় আছে, কি করছে, তবে ও নিশ্চয়ই ওর বাবাকে ঘৃণা করে বলো। সুধা তখন বলে, ছোটকা, তুমি যদি এসব ব্যাপার নিয়ে এত ভাবতে থাকো তাহলে যে তোমার কষ্টটা বাড়বে বই কমবে না। তুমি এগুলো নিয়ে একদম ভেবো না, বরং এটা ভাবো যে সব ঠিক হয়ে যাবে। একটু একটু করে আমরা আমাদের ঠাম্মিকে বদলে দিতে পেরেছি। আসলে কি বলতো, ঠাম্মি তো এক ধরনের মানুষ, তাই সে তার চিন্তাভাবনা এতদিন ধরে বেঁচেছে, কিন্তু সে বুঝতে পেরেছে তার ভুলটা। আশা করছি আমরা সবাই মিলে এরপরে হই হুল্লোড় করতে করতে বাঁচবো। আজ দিদি আর জামাইবাবুর 10 বছরের অ্যানিভার্সারি, আজকের দিনটা আমরা অনেক বড় করে সেলিব্রেট করব। এর মধ্যেই জ্যোৎস্নার কাছে চলে এসেছে উজ্জ্বল আর বলে, শুভ বিবাহ বার্ষিকী বলেই একটা গোলাপ ফুলের তোড়া জ্যোৎস্নার হাতে তুলে দেয় আর বলে, এটা তোমার জন্য। জ্যোৎস্না বলে, আরে আবার এসবের কি দরকার ছিল? জানো তো উজ্জ্বল, আগামী যে 9টা বছর চলে গেছে, আর সেই 9টা বছরে আমি এই তারিখটা ভুলে যেতে চাইতাম, কারণ আমি মনে করতাম এই দিনটাতে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কি অদ্ভুত দেখো, এই দিনটা থেকেই যে আমার জীবনের সব কিছু নতুন করে শুরু হয়েছিল, সেটা আমি বুঝতে ভুল করেছিলাম। তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছো, আমার তার জন্য খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে মনে হয় আমি তোমার যোগ্যই নই। উজ্জ্বল বলে, একদম এরকম কথা ভাববে না, ভুল মানুষই করে, আবার মানুষই মানুষকে ক্ষমা করে দেয়। তো আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি, দেখো তো এই হারটা কেমন হয়েছে। জ্যোৎস্না বলে, আবার এত দামি হার তুমি নিয়ে আসলে, সবের কোনো দরকার ছিল না। উজ্জ্বল বলে, ছিল দরকার ছিল। এর মধ্যেই সুধা বলে, আজকে তোমাদের আবারও নতুন করে বিয়ে দেওয়া হবে, অনেক বড় করে অনুষ্ঠান করা হবে কি ঠাম্মি, তাই তো? ঠাম্মি তখন বলে, সুধা একদম ঠিক কথা বলেছে। উজ্জ্বল, জ্যোৎস্না, তোমরা অনেক ভালো থাকো, সুখে শান্তিতে সংসার করো, আমি শুধু এটাই চেয়ে এসেছিলাম, আর আজও এটাই চাইছি। তার মধ্যেই জিৎ চলে এসেছে। জিৎকে দেখার পরেই ঠাম্মি বলে, আরে ছোট খোকা, তুমি কখন এলে? তখনই সুধা বলে, ছোটকাকে আমি আর যেতে দেবো না ঠাম্মি, ছোটকা এবার থেকে এই বাড়িতেই থাকবে। তখন থেকেই ছোটকা বলে, হ্যাঁ মা, আমি অনেক ভুল করেছি, আমি আর কোনো ভুল করব না, আমি এখানেই থাকবো, আর এখান থেকে কোথাও যাব না। ঠাম্মি তো শুনেই খুব খুশি হয় আর বলে, ঠিকই তো, এটা তো তোমারও বাড়ি, তুমি কেন যাবে বলো তো এখান থেকে? আমরা সবাই মিলে হই হুল্লোড় করতে করতে বাঁচবো। এর মধ্যেই সুধাও খুব খুশি হয়ে গেছে। তেজ তো চলে গেছে ফ্যাক্টরিতে, আর সেখানে সবাই মিলে মাল তৈরি করতে থাকে। তখনই হঠাৎ করে চলে এসেছে দাসবাবু। আসলে দাসবাবুই তো সার্থকের সাথে হাত মিলিয়েছে। দাসবাবু এসে বলে, স্যার, আমার কালকে শরীরটা ভালো ছিল না, তাই আমি অনেক ভুলভাল কথা বলে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, আর আমি এখানে কাজ করতে চাই, আপনি আমাকে কাজ করতে দেবেন না বলুন না স্যার। তখনই তেজ বলে, হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না। দেখুন, আপনি যা ভুল করেছেন আশা করছি সেই ভুলটা শুধরে নেবেন, আর আপনি যেভাবে আগে থেকে কাজ করতেন সেভাবেই করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। এরপর দাসবাবু মনে মনে বলে, এবার দেখুন স্যার, আপনার কোম্পানির কত বড় সর্বনাশটাই না করি। এর মধ্যে বাকি যারা কর্মচারী কাজ করছিল তারা তখন বলে, দাস স্যার, আরে এই বিস্কুটগুলো খেতে দারুণ সুস্বাদু আর বানাতেও অনেক সহজ, একবার বানিয়ে দেখুন না, মার্কেটে এই বিস্কুট খুব চলবে। দাসবাবু বলে, হ্যাঁ নিশ্চয়ই তো, চল চল চল, তাড়াতাড়ি করে হাত লাগিয়ে করি। এর মধ্যেই
সুধার সাথে কথা বলছিল তেজ। আর তখন সুধাকে জানিয়ে দেয় দাসবাবু আবারও ফিরে এসেছে, দেখেছেন তো, আমি বলেছিলাম না যে আসল কাজটা করে ফেললেই হয়ে যাবে। এর মধ্যেই তেজ তখন একজন কর্মচারীকে দেখতে পায় আর তাকে আটকে দেয় আর বলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আপনি? এইভাবে হুট করে ঢুকে এসেছেন, ব্যাপারটা কি বলুন তো? আর তখনই সার্থক এসেছে আর বলে, স্যার আমি অটোমেটিক গ্যাস প্ল্যান্ট থেকে এসেছি এইগুলো চেক করার জন্য। তখন গলার আওয়াজটা সুধা শুনে নেয় আর বলে, কি ব্যাপার, গলার আওয়াজটা এত চেনা চেনা লাগছে কেন? এর মধ্যেই তেজ বলে, আপনার কোনো আইডি কার্ড আছে, একটু দেখান দেখি। এরপরেই সার্থক তখন দেখায় অন্য একজনের আইডি কার্ড। এদিকে সার্থকের মাথায় টুপি, মুখে মাস্ক থাকায় তখন তেজ বলে, আপনি এই মাস্কটা খুলুন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দাসবাবু খুব ভালো মতনই জানতো মাস্কটা খুললে ধরা পড়ে যাবে, সেই জন্যই বলতে থাকে, স্যার আপনার তো আরও কাজ আছে, চলুন ওই দিকটা আপনাকে নিয়ে যাই। এরপরে সার্থককে বাঁচিয়ে দেয় আর তেজও আর এই দিকটা অত বেশি নাক গলায় না। কিন্তু সুধার বারবার মনে হয় গলাটা খুব চেনা চেনা লাগলো। তার মধ্যে চলে এসেছে জ্যোৎস্না আর বলে, সুধা আজকে সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে, তুমি যদি আমাকে না বোঝাতে তাহলে এই কিছুই হয়তো সম্ভব হতো না, তোমার জন্য সত্যি আমার সংসারটা বেঁচে গেল। সুধা তখন বলে, এইসব বলো না দিদি, তুমি ভালো থাকো এটাই চাই। এরপরেই যেহেতু 10 বছর হয়ে গেছে, জ্যোৎস্না এখনও মা হতে পারেনি, তাই অন্যভাবে ট্রাই করছে। আর সুধা তখন বলে, আমরা সবাই চাই তোমার কোল আলো করে একজন ফুটফুটে সন্তান আসুক। আর ঠিক তখনই ঝিনুক বলে, মামি তো হয়েই যাচ্ছি, কাকি হলেও মন্দ হয় না। আর এই নিয়ে সুধার সাথে খুনসুটি হতে থাকে ঝিনুকের। আর অন্যদিকে দেখা যায় যে সার্থক তাড়াতাড়ি করে এমন কিছু কাজ করছে যার জন্য ফ্যাক্টরিতে অনেক বড় সমস্যা হতে পারে। এদিকে জ্যোৎস্নাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে সুধা আর বলে, দেখুন তো মিস্টার বসু মল্লিক, আপনার দিদিকে কেমন লাগছে? তেজ তখন বলে, বাহ দিদি, তোকে তো অনেক সুন্দর লাগছে, এইটা আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট উপহার। আর জ্যোৎস্নাও তখন উপহার পেয়ে অনেক খুশি। ঠাম্মি তখন বলে, কই দেখি দেখি আমার দিদিভাইকে কেমন লাগছে। জ্যোৎস্নাকে দেখে ঠাম্মিরও অনেক ভালো লাগে। এর মধ্যেই উজ্জ্বলের কাছে একটা ফোন গেছে আর ফোন করেছে সেই জ্যোৎস্না যেখান থেকে টেস্টের রিপোর্টগুলো করিয়েছিল সেখানে। আর তখনই উজ্জ্বলকে বলে দেওয়া হয় যে আপনার স্ত্রী কিন্তু প্রেগনেন্ট। এদিকে জ্যোৎস্না নিজেও জানে না সে প্রেগনেন্ট। হঠাৎ করেই জ্যোৎস্নার মাথাটা ঘুরতে থাকে আর জ্যোৎস্না পড়ে যায়, যা দেখার পরে সুধা একেবারে অবাক হয়ে গেছে। এর মধ্যেই সার্থক অফিসে ঢুকে যা না তাই কাণ্ড করতে থাকে। গ্যাসের পাইপটা এমনভাবে খুলে দেয় যাতে গ্যাস বেরোতে শুরু করে। হঠাৎ করেই সুধাদের কাছে খবর যায়, সুধা আর তেজ তাড়াতাড়ি করে অফিসে চলে এসেছে আর গিয়ে দেখে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, কিন্তু সুধা সেটা খেয়াল করেনি। তেজ খেয়াল করে আর বলে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে না, সুধা কোথায় গেল? এরপর সুধা লাইট জ্বালাতে চাইছিল, ঠিক তখনই সার্থক বলে, লাইট জ্বালালেই এবারে পুরো ফ্যাক্টরিটা উড়ে যাবে, আর সেটা দেখার জন্যই আমি অপেক্ষা করছি।